পশ্চিমবঙ্গ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সবকিছুর জন্য কে দায়ী, মমতা নাকি শুভেন্দু? একটা জিনিস লক্ষ্য করেন, পশ্চিমবঙ্গ এতদিন যাবৎ তৃণমূল কংগ্রেস একটি সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে যেভাবে জিম্মি করে রেখেছিলেন এবং নির্বাচিত হওয়ার পরেও যিনি সম্ভাব্য মুখ্যমন্ত্রী তার পিএসকে এইভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করলো, এটা চারটিখানি ব্যাপার না। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এখন রাস্তায় নেমে পড়েছে, একের পর এক দোকানপাট বাড়িঘর ভাঙচুর করছে, রাস্তাঘাটে কোনো ধরনের গাড়ি চলাচল করতে পারছে না, সাধারণ মানুষের বিক্ষোভে ফেটে পড়ছে পশ্চিমবঙ্গ। এই মুহূর্তে মমতা হাত জোর করে ক্ষমা ভিক্ষা চাইছেন। কি করলেন মমতা? তিনি নির্বাচনের পরে বিভিন্ন তালবাহনার মাধ্যমে বললেন যে আমি পদত্যাগ করব না, এই নির্বাচন আমি মানি না। তারপরে বিধানসভা ভেঙে দেওয়া হলো। সরকারের নির্দেশে বিধানসভা যখন ভাঙলেন, তারপরেই শুভেন্দুর পিএসকে গুলি করে হত্যা করলেন। এখন চন্দ্রনাথের এই যে হত্যাকাণ্ড, এটাকে নিয়ে সারা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে আছে। মমতার জেল অপেক্ষা করছে, কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের উপরে যে ধরনের অত্যাচার, নির্যাতন, জুলুম, তার সাদামাটা পোশাকের ভিতরে কত সন্ত্রাসী এবং কত দুর্নীতিমূলক কার্যক্রম যে লুকিয়ে আছে, সেই সম্পর্কে আপনারা হয়তো জানেন না। কিন্তু তিনি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আমরা তাকে আদালতের বারান্দায় অনেকবার দেখেছি। তো দর্শক, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, নির্বাচনের পরে মমতা তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি পদত্যাগ করবেন না, তিনি এই নির্বাচনকে মানেন না। তারপরে সরকারের নির্দেশে যখন বিধানসভা ভেঙে দেওয়া হলো এবং পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে যখন আমরা সবাই শুভেন্দু অধিকারীকে জানছিলাম, ঠিক তখনই শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথকে 4-5টা মোটরসাইকেল এসে গুলি করে হত্যা করলো। এই বিষয়কে কেন্দ্র করে সমস্ত পশ্চিমবঙ্গ এখন দাউ দাউ করে আগুন জ্বলছে। সেখানে কংগ্রেসের অফিস ভেঙে ফেলা হচ্ছে, মাংসের দোকান ভেঙে ফেলা হচ্ছে, রাস্তায় গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষের দল নেমে এসেছে রাস্তায় চন্দ্রনাথের মৃত্যুর প্রতিবাদে। সরকার কি করবে? এবং এই মৃত্যুর দায়ভার অবশ্যই মমতাকে নিতে হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে দেখলে আপনার একটি সাদা মাটা মহিলা মনে হবে। দেখবেন তার পোশাক আশাক বেশভূষা অত্যন্ত সাধারণ, কিন্তু ইনি কত বড় একজন সন্ত্রাসী এই সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। তিনি কি করেছেন? পশ্চিমবঙ্গে বিভিন্ন রকমের ধর্মীয় ভাতা চালু করেছেন। হজে গেলে ভাতা পাবেন, নামাজ পড়লে ভাতা পাবেন, এই সকল ভাতা চালু করেছেন। কিন্তু মানুষের ভাগ্য, রুটি রুজি নিয়ে ছেলে খেলা করেছেন, চাকরি বাকরি নেই। আপনাদের মনে থাকার কথা যে 26,000 শিক্ষকদের চাকরি নিয়ে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির মামলায় মমতা এখনো পর্যন্ত হাজিরা দিচ্ছেন। তিনি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় এই মামলা হয়েছিল। এরপরে মমতা ব্যানার্জি যখন সেই দুর্নীতি ফাঁস হয়ে গেল, তখন 32,000 শিক্ষক কিভাবে রাস্তায় নেমে শান্তিপূর্ণ অবরোধ করছিলেন, তাদের উপরে মমতার পুলিশের যে অত্যাচার, নির্যাতন আমরা দেখলাম, সেগুলো আসলে ভাষায় বর্ণনা করার নয়। এই কারণেই মমতার ভরাডুবি হয়েছে এই নির্বাচনে। জনগণ দেখছে, শুধু তো আর ধর্ম করে তাদের পেট চলবে না, তাদের পেট চলতে গেলে চাকরি বাকরির দরকার আছে, সবকিছুর দরকার আছে। কি বললেন তিনি নির্বাচনী জনসভায়? তিনি বললেন, আমরা আপনাদের পাশে আছি বলে আপনারা নিরাপদ আছেন। আমরা যদি আপনাদের পাশে না থাকি তাহলে আপনারা 1 ঘন্টাও টিকতে পারবেন না। এটা এক ধরনের হুমকি। এবং এই যে মমতা পশ্চিমবঙ্গের ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিলেন একটি সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে, সেখানে নির্বাচনে ভোট কাটাকাটি হতো এবং নির্বাচনের কেন্দ্র দখল করে বিভিন্ন রকমের দুর্নীতির এর আগের নির্বাচনগুলোতে আমরা শুনেছি। কিন্তু এবারের নির্বাচন এবিএমে হয়েছে এবং প্রশাসনের কড়া নিরাপত্তার মাধ্যমে এই নির্বাচন হয়েছে। এবারের রেজাল্ট
উল্টো হলো। এখন চন্দ্রনাথের এই হত্যা মামলায় মমতা ফেঁসে যাচ্ছেন, তার জন্য জেল অপেক্ষা করছে। কারাগারে অল্পের ভিতরে আপনারা এই মমতাকে দেখতে পাবেন, কারণ তার সমস্ত দুর্নীতির মুখোশ আছড়ে পড়েছে এখন পশ্চিম বাংলায়। এতদিন এই মহিলাকে যারা সাদামাটা একটি ভদ্র মহিলা হিসাবে, শান্ত প্রকৃতির মহিলা হিসাবে জানতো, আজকে তারা জেনে গেছে যে এই মহিলা কত বড় একটি সন্ত্রাসী, এবং এই মহিলা একটি সন্ত্রাসী গোষ্ঠীকে পরিচালনা করতেন। প্রত্যেকটা অঞ্চলে মমতার একটি সন্ত্রাসী গোষ্ঠী সেই সকল অঞ্চলের প্রশাসনকে পর্যন্ত দমিয়ে রেখেছিলেন। এছাড়াও আপনারা জানেন, পশ্চিমবঙ্গের যে বর্ডার অঞ্চল, সেই বর্ডার অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে, এবং সেই সকল সন্ত্রাসী গোষ্ঠীগুলো যে পাকিস্তানের এএসআই ট্রেনিং প্রাপ্ত সন্ত্রাসী গোষ্ঠী, তাদের সঙ্গেও এই মমতার একটা লিঙ্ক ছিল। কথায় কথায় তিনি সরকারকে হুমকি দিতেন, কথায় কথায় প্রশাসনকে হুমকি দিতেন। এই হুমকি তিনি কোথা থেকে দিতেন? অবশ্যই তার সাথে পাকিস্তানের একটি যোগসূত্র ছিল। সেই যোগসূত্র ধরে ভারতে যত টেরোরিজম হতো, যত টেরোরিস্ট অ্যাটাক হতো, সবগুলো এই মমতা এর সাথে যুক্ত ছিল। এবং তিনি এই যে নির্বাচনী খরচ, টাকা পয়সা, সন্ত্রাসীদের মানে আশ্রয়, এই সবকিছু যে একটা খরচ, এই খরচগুলো তারা পাকিস্তানের এএসআই এর কাছ থেকে পেত। এর একটা অনেক বড় সংগঠন কাজ করত। আস্তে আস্তে বেরিয়ে আসবে সকল সংগঠন। এরপরে দেখলেন যে অন্তত 10% ভোটার এই নির্বাচন থেকে বাদ পড়ল। এই ভোটাররা কারা? এরা অবৈধ অনুপ্রবেশকারী। এরা বিভিন্ন দেশ থেকে এসে মমতার এই জায়গায় ঘাঁটি নিয়েছে, এবং মমতা এদেরকে আশ্রয় দিয়ে রেখেছে। এরা একদল সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে তিনি তার নিজের ভোটার বাড়াতেন, এবং এই সকল সন্ত্রাসীদের দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে রাখতো প্রশাসনকে। তো এই মমতা বিধানসভা নির্বাচনে 2026-এ যখন পরাজিত হলেন, তখন দেখা গেল তার সন্ত্রাসী কর্মকাণ্ডের সর্বোচ্চ রূপ। তিনি শুভেন্দুর পিএস সেই যে চন্দ্রনাথকে হত্যা করলেন, এবং দায়ভার এড়িয়ে গিয়ে বললেন এগুলো সব বিজেপির কাজ, বিজেপি প্ল্যান মতন চন্দ্রনাথকে হত্যা করে আমাদের উপরে দোষ চাপাতে চাচ্ছে। কিন্তু ভারতের যে গোয়েন্দা সংস্থা র, তাদের খবরাখবর তো মিথ্যা হতে পারে না, কারণ র সম্পর্কে যারা জানেন তারা অন্তত এতটুকু জানেন যে রয়ের যে গোয়েন্দা তথ্য, তার ভিতরে কোনো রকমের কোনো ঘাটতি থাকে না। তো দর্শক, এই মমতার ভবিষ্যৎ পরিস্থিতি বা ভবিষ্যতে তিনি কোথায় থাকবেন তা আর আপনাদের বুঝিয়ে বলতে হবে না। মমতার জন্য অপেক্ষা করছে কারাগার। আজকের এই পর্যন্তই শেষ করলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।